তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো আশা করব সেই ক্লাসটা সবাই ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখান থেকে অনেক কিছু জিনিস শেখা আছে এবং যারা যারা এই পার্টটা পড়ে নিয়েছেন তারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করে নেবেন, কারণ আমি চাই না যে আমার জন্য অন্য কেউ বোরিং ফিল করুক, ঠিক আছে? তো আর যাদের প্রয়োজন তারাই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো 21শে জুন, এই যে 21শে জুন তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ। জুন মাসের 21 তারিখ কী হয়, তো ওই সময় পৃথিবী, ঠিক আছে, কী করে ওই সময় পৃথিবী মানে এমন একটা কক্ষপথে আসে। আমি কিন্তু বইয়ের সম্পূর্ণ লাইন পড়ব না, কারণ এটা একটু একটু কঠিন লাগবে। তো আমি নিজের বাসায় আপনাদের কাছে ডিসকাস করে দিচ্ছি যে ওই 21শে জুন তারিখে সূর্যকে তো কন্টিনিউয়াসলি পৃথিবী প্রদক্ষিণ করে, ঠিক আছে? তো প্রদক্ষিণ করার সময় ওই তারিখে পৃথিবীর কক্ষপথে এমন একটা স্থানে এসে স্ট্যান্ড করে, মানে অবস্থান করে। তো দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধের দিকে ওই সময় বা ওই দিন পৃথিবী কী করে ঝুঁকে থাকে। কোথায়? এই 21শে জুন তারিখে পৃথিবী দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে কী করে ঝুঁকে পড়ে। তো ওই ঝুঁকে পড়ার কারণে মানে মধ্যাহ্নে সূর্যকিরণ ঠিক লম্বভাবে কর্কটক্রান্তি রেখার উপর পড়ে। তো যেহেতু কর্কটক্রান্তি রেখার উপর পড়ে, তো ওই দিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়, ঠিক আছে? আর রাত্রি হয় ছোট। সেম দক্ষিণ গোলার্ধে মানে তার অপোজিট সাইডে কি হয়, দিন হয় ছোট, রাত্র হয় বড়, ঠিক আছে? তো যেহেতু এটা ঝুঁকে পড়ে, মানে উত্তর গোলার্ধে ঝুঁকে পড়ে ওই দিন 21শে জুন তারিখে, তাহলে কি হবে? ওই দিন উত্তর গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তরে অবস্থিত যে কোনো স্থানেই 24 ঘন্টার দিন থাকে। মানে এখানে বলা হয়েছে যে যেহেতু উত্তর গোলার্ধে ঝুঁকে থাকে, তো 66.5 ডিগ্রি কোণ, ঠিক আছে? তো এই আন্ডারে যে পড়ে উত্তর গোলার্ধের যে সাইড পড়ে ওইখানে কি হয়, 24 ঘন্টা কি হয় দিন থাকে। ঠিক তার বিপরীত দিকে 66.5 ডিগ্রি আন্ডারে যে দক্ষিণ গোলার্ধ পড়ে, যে দক্ষিণ অক্ষাংশে থাকে, তো সেখানে 24 ঘন্টা কি হয়, রাত্রি হয়, ঠিক আছে? তো 21শে জুন কর্কট সংক্রান্তি, তার একটা অপর নাম কি, কর্কট সংক্রান্তি। তো আমাদের মনে রাখতে হবে যে 21শে জুন কি একটা কর্কট সংক্রান্তির দিন। তো গ্রীষ্মকালীন সৌর পরিস্থিতি বা উত্তর আয়নস্ত দিবস, ঠিক আছে? আয়নান্ত দিবস, ঠিক আছে? তো সূর্যের বার্ষিক আপাত গতি অনুসারে 23.5 ডিগ্রি উত্তর সমরেখা সূর্যের উত্তরণে জন্য শেষ সীমা। এই জন্য 23.5 ডিগ্রি উত্তর সমাক্ষ রেখাটিকে কর্কটক্রান্তি রেখা বলে। তো কর্কটক্রান্তি রেখা কাকে বলে? 23.5 ডিগ্রি উত্তর সমাক্ষ রেখাকে। এই কর্কটক্রান্তি রেখার ইংলিশ নাম হলো ট্রপিক অফ ক্যান্সার, আর ট্রপিক মানে টার্নিং প্লেস। এবং 21শে জুন দিনটি উত্তর গোলার্ধে বলে কর্কট সংক্রান্তি বা গ্রীষ্মকালীন সৌর পরিস্থিতি বা উত্তর অয়নান্ত দিবস। মানে যেহেতু 23.5 ডিগ্রি উত্তর সমাক্ষ রেখাকে আমরা কি বলি, কর্কটক্রান্তি রেখা বলি। তো উত্তর গোলার্ধে এই দিনটিকে কি বলা হয় কর্কট সংক্রান্তি বা গ্রীষ্মকালীন সৌর স্থিতি অথবা উত্তর অয়নান্ত দিবস। তো খুবই এটা গুরুত্বপূর্ণ। উত্তর অয়নান্ত দিবস, কর্কট সংক্রান্তি বা গ্রীষ্মকালীন সৌর পরিস্থিতি কবে হয়? 21শে জুন। ওকে। তো মাঝে আরেকটা জিনিস আমাদের পড়তে হবে যে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দুদিন ছাড়া বছরে অন্যান্য দিন সূর্য হয় একটু উত্তরে, নাই হয় একটু দক্ষিণে সরে উদিত হয় এবং অস্ত যায়। মনে হয় সূর্য সারা বছর 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ঘুরে বেড়ায়। পৃথিবীর বার্ষিক গতির জন্য আকাশে সূর্যের এরূপ উত্তর দক্ষিণ আপতিত দেখা যায়। এই গতিকে বলা হয় কি, রবিমার্গ, ঠিক আছে? তো রবিমার্গ কেন হয়? পৃথিবীর বার্ষিক গতির জন্য হয়। ওকে। তো এই যে টপিকটা, ঠিক আছে, এই যে ছোট্ট টপিকটা যে রবিমার্গ কেন হয়, পৃথিবীর বার্ষিক গতির জন্য হয়, এটা কিন্তু সবটি বইয়ের মধ্যে নেই। তো যে বইয়ের মধ্যে আছে তার মধ্যে একটা বই আমার কাছে আছে, ওই বইয়ে আছে। তো আমি তোমাদের সাথে ডিসকাস করছি।
এখন বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তারপর কি আছে 23শে সেপ্টেম্বর, এখন কি পড়লাম 21শে জুন, জুনের পরে কি আসলো 23শে সেপ্টেম্বর। তো 21শে জুনের সূর্য উত্তরণ শেষ হয়ে দক্ষিণায়ন আরম্ভ হয়, মানে উত্তরায়ণ শেষ হয়ে কি হয় দক্ষিণায়ন আরম্ভ হয়। ফলে উত্তর গোলার্ধ সূর্য থেকে ক্রমশই দূরে সরে মানে যায় এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের সামনে চলে আসে। এইভাবে চলতে চলতে 23শে সেপ্টেম্বর পৃথিবী কক্ষপথের এমন একটা স্থানে আসে যে মধ্যাহ্ন সূর্যকিরণ ঠিক লম্বভাবে নিরক্ষরেখার উপর পড়ে। ঠিক আছে, মানে মধ্যাহ্নে কি হয় ঠিক নিরক্ষরেখার উপর পড়ে। আগে কি হচ্ছে, আগে কর্কটক্রান্তি রেখার উপর পড়েছে, তো এখন কি করছে, এখন 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর পড়ছে। তো পড়ার পর উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকে, মানে ওই সময় উত্তর আর দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকে। ফলে এই তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান, মানে 12 ঘন্টা দিন হয় এবং 12 ঘন্টা রাত্রি হয়। তো 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি আমরা কখন পাবো, 23শে সেপ্টেম্বরে পাবো, ওই একটা দিনই পাবো। ঠিক আছে, তো এই যে 23শে সেপ্টেম্বর দিনটা আছে, এটার অপরটার নাম হলো কি জল বিষুব। যেখানে পৃথিবীতে সর্বত্র দিন ও রাত্রি সমান থাকে সেখানে কি বলা হয়, ওই দিনটাকে বলা হয় বিষুব। তো উত্তর গোলার্ধে এই সময় শরৎকাল, তাই 23শে ডিসেম্বর দিনটিকে উত্তর গোলার্ধে বলা হয় শরৎ বা জল বিষুব। তো যেহেতু উত্তর গোলার্ধে ওই সময় শরৎকাল চলে, তাই এই যে 23শে সেপ্টেম্বর দিনটাকে কি বলা হয় উত্তর গোলার্ধে শরৎ বা জল বিষুব। ঠিক আছে, তারপর এখন কি হলো 22শে ডিসেম্বর, 21শে জুন, তারপর 23শে সেপ্টেম্বর, তারপরে 22শে ডিসেম্বর। তো 23শে সেপ্টেম্বরের পর দক্ষিণ গোলার্ধ ক্রমশ আরও সূর্যের কাছে সরে আসে এবং উত্তর গোলার্ধ আরও দূরে চলে যায়। ঠিক আছে, এইভাবে চলতে চলতে 22শে ডিসেম্বর পৃথিবীর কক্ষপথ এমন একটা জায়গায় চলে আসে যেখানে দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে পড়ে এবং উত্তর গোলার্ধ সূর্য থেকে বেশি দূরে চলে যায়। মানে এই যে 22শে ডিসেম্বর দিনটা যা আছে, এই যে 22শে ডিসেম্বর দিনটার মধ্যে কি হয় দেখো, এ পৃথিবী এতটুক দক্ষিণ গোলার্ধের কাছাকাছি চলে আসে এবং এতটুকু দূরে চলে যায় উত্তর গোলার্ধে। তো সেখানে কি হয়, সেখানে মানে একটু ঝুঁকে থাকে। ঠিক আছে, কোন দিকে ঝুঁকে থাকে, এখন ঝুঁকে থাকে কোন দিকে, এখন ঝুঁকে থাকে দক্ষিণ গোলার্ধের দিকে। ঠিক আছে, তো যেহেতু দক্ষিণ গোলার্ধের দিকে পৃথিবী ঝুঁকে থাকে, সেহেতু উত্তর গোলার্ধ থেকে সূর্য অনেক দূরে চলে যায়। তো 21শে জুন ঠিক বিপরীত অবস্থা হয়। ঠিক আছে, মানে যেটা 21শে জুনে হতো সেটা 22শে ডিসেম্বরে হচ্ছে। আগে উত্তর গোলার্ধে হেরে থাকতো, এখন দক্ষিণ গোলার্ধে হেরে থাকে। তো 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় এবং রাতটা ছোট হয়। সেমভাবে অপর দিকে উত্তর গোলার্ধে কী হয়, সবচেয়ে ছোট দিন আর সবচেয়ে বড় রাত। ঠিক আছে, তো ওই সময় আগে কি প্রথমেটা কী আছিল, প্রথমটা ছিল কর্কট সংক্রান্তি রেখার উপর, তারপর নিরক্ষরেখার, তারপর এখন কি মানে এখন কি এখানে আছে মকর ক্রান্তির উপর লম্বভাবে পড়ে। যেহেতু লম্বভাবে পড়ে, তো এখানে কি হয়েছে 66.5 দক্ষিণ অক্ষাংশ থেকে কুমেরু পর্যন্ত 24 ঘন্টার দিন, মানে 66.5 থেকে শুরু করে দক্ষিণ অংশ অবধি। ঠিক আছে, দক্ষিণ অংশ থেকে কুমেরু পর্যন্ত, মানে 66.5 দক্ষিণ অক্ষাংশ যেখানে আছে তার থেকে ঠিক কুমেরু পর্যন্ত কি হয় 24 ঘন্টার দিন, আর 66.5 উত্তর অক্ষাংশে কোথায় সুমেরু পর্যন্ত কি হয় 24 ঘন্টা রাত্রি। ঠিক আছে, তো এখানে কিছু জিনিস শিখে নিই আমরা, যে উত্তরায়ণ ও দক্ষিণায়ন। অয়ন শব্দ অর্থ হলো পথ বা গতি। সূর্যের উত্তরায়ণ বলতে বোঝায় আকাশ সূর্যের উত্তরমুখী গতিপথ, আর দক্ষিণ বলতে আকাশ সূর্যের কি হয় দক্ষিণ দিকে গতিপথ। ঠিক আছে, তো 22শে ডিসেম্বরকে এই মকরক্রান্তি রেখা থেকে কি বলা হয়, এটাকে মকর সংক্রান্তি বলা হয়, বা শীতকালীন সৌর পরিস্থিতি বা দক্ষিণ অয়নান্ত বলা হয়। ঠিক আছে, সরি, মানে একটু মিস্টেক হয়েছে, দক্ষিণ অয়নান্ত বলা হয়। তো মকর সংক্রান্তি অবশ্যই আমরা মানি। ঠিক আছে, তোমরা সবাই জানো যে সূর্যের আপাত গতি, ঠিক আছে, সূর্যের আপাত গতি অনুসারে 23.5 দক্ষিণ সমক্ষরেখা সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা। এই জন্য 23.5 দক্ষিণ সমক্ষরেখাটাকে
মকরকান্তি রেখা বলে। তো এবং 22শে ডিসেম্বর দিনটি উত্তর গোলার্ধে কী হয়, মকর সংক্রান্তি বা শীতকালীন পরিস্থিতি বা দক্ষিণ অয়নান্ত দিবস বলে। তো 21শে মার্চ, 22শে ডিসেম্বর পর পৃথিবী কক্ষপথ যতই অগ্রসর হয় ততই উত্তর গোলার্ধে সূর্যের কাছে চলে আসে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে অনেক দূরে চলে যায়। এইভাবে চলতে চলতে 21শে মার্চ তারিখে পৃথিবীর কক্ষপথ এমন একটা জায়গায় এসে যায় যেখানে সূর্যকিরণ লম্বভাবে নিরক্ষরেখার উপর পড়ে এবং দুটি গোলার্ধই সূর্য থেকে সমান দূরত্ব থাকে, ফলে এই তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাতের দৈর্ঘ্য সমান হয়। তারপর 21শে মার্চ, এই যে 21শে মার্চ দিনটাকে কী বলা হয়, মহাবিষুব বলা হয়। ঠিক আছে, কারণ ওই সময় উত্তর গোলার্ধে কী থাকে, বসন্তকাল, তাই এই দিনটাকে বলা হয় কি, মহাবিষুব। ঠিক আছে, তো দেখো এখানে মানে ভূপৃষ্ঠে কোথায় কীরকমভাবে দিন রাতের দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি হয় সেটা আমাদের এখানে এটা ডিসপ্লের মাধ্যমে বা ফরম্যাটের মাধ্যমে বোঝানো হয়েছে। যদি নিরক্ষরেখা থাকে 0 ডিগ্রি থাকে, ঠিক আছে, তাহলে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি। তো 22.5 ডিগ্রি উত্তর, ঠিক আছে, তো তোমরা এখানে দেখে নেবে কোনটা কোন সময়ের মধ্যে থাকে। ঠিক আছে, এখানে আর বলবো না। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং তোমরা এই ক্লাস থেকে কিছু শিখতে পেরেছো কি না তাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে শেষ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।